আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। মন কি বাত দেশ এবং দেশবাসীর সাফল্য তুলে ধরার একটি মজবুত প্ল্যাটফর্ম। দেশ এমনই এক সাফল্য। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত গ্লোবাল এআই ইম্প্যাক্ট সামিটের সময় দেখেছে অনেক দেশের নেতা, শিল্প জগতের লিডার, ইনোভেটর এবং স্টার্টআপ সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিরা এআই ইম্প্যাক্ট সামিটের জন্য ভারত মণ্ডপমে একত্রিত হয়েছিলেন। আগামী সময়ে এআই এর শক্তির ব্যবহার বিশ্ব কিভাবে করবে, সেই দিকে এই সামিট একটি টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়েছে। বন্ধুগণ, সামিটে আমার ওয়ার্ল্ড লিডারদের এবং টেক সিইওদের সঙ্গে দেখা করার সুযোগ হলো। এআই সামিটের এক্সিবিশনে আমি ওয়ার্ল্ড লিডারদের অনেক কিছু দেখিয়েছি। আমি দুটি বিষয়ের বিশেষ করে উল্লেখ করতে চাই। সামিটে এই দুটি প্রোডাক্ট গোটা বিশ্বের লিডারদের খুব প্রভাবিত করেছে। প্রথম প্রোডাক্টটি ছিল আমুলের বুথে। এখানে উল্লেখ করা হয়েছে যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পশুদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের সাহায্য করছে এবং কিভাবে 24 ঘন্টা 7 দিন এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্যে কৃষকরা তাদের ডেয়ারি এবং পশুদের হিসেব রাখছেন। বন্ধুগণ, দ্বিতীয় প্রোডাক্টটি আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত ছিল। সারা বিশ্বের লিডাররা এটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন যে কিভাবে এআই এর সাহায্যে আমরা আমাদের প্রাচীন গ্রন্থগুলিকে, আমাদের প্রাচীন জ্ঞানকে, আমাদের পাণ্ডুলিপিগুলিকে সংরক্ষিত করছি, আজকের প্রজন্মের উপযোগী করে তুলছি। বন্ধুগণ, এক্সিবিশনের সময় ডিসপ্লের জন্য সুশ্রুত সংহিতা নির্বাচন করা হয়েছিল। প্রথম ধাপে দেখানো হয়েছিল যে কিভাবে প্রযুক্তির সাহায্যে আমরা পাণ্ডুলিপিগুলির ইমেজ কোয়ালিটি উন্নত করে সেগুলিকে পড়ার যোগ্য করে তুলছি। দ্বিতীয় ধাপে এই ইমেজকে মেশিনে পড়ার যোগ্য টেক্সটে রূপান্তরিত করা হয়। পরবর্তী ধাপে মেশিন রিডেবল টেক্সট একটি এআই অবতার পাঠ করে এবং তারপরের ধাপে আমরা এটাও দেখিয়েছি যে কিভাবে প্রযুক্তির মাধ্যমে এই অমূল্য ভারতীয় জ্ঞান ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এবং বিদেশি ভাষায় অনুবাদ করা যেতে পারে। ভারতের প্রাচীন জ্ঞানকে আধুনিক অবতারের মাধ্যমে জানতে ওয়ার্ল্ড লিডাররা খুব আগ্রহ দেখিয়েছেন। বন্ধুগণ, এই সামিটে বিশ্ব এআই এর ক্ষেত্রে ভারতের অদ্ভুত ক্ষমতা দেখতে পেয়েছে। এই সময়ে ভারত 3টি মেড ইন ইন্ডিয়া এআই মডেলও লঞ্চ করেছে। এটি নিজের মধ্যেই এখনো পর্যন্ত সবচেয়ে বড় এআই সামিট ছিল। এই সামিট নিয়ে যুবকদের জোশ এবং উৎসাহ দেখার মতো ছিল। আমি সমস্ত দেশবাসীকে এই সামিটের সাফল্যের জন্য অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমি প্রায় বলি যে খেলে সে জেতে। খেলা আমাদের একত্রিত করে। আজকাল আপনারা টি20 ওয়ার্ল্ড কাপ এর ম্যাচ দেখছেন নিশ্চয়ই, আর আমার দৃঢ় বিশ্বাস যে ম্যাচ দেখার সময় অনেকবার চোখ কোনো বিশেষ খেলোয়াড়ের ওপর আটকে যায়। জার্সি অন্য কোনো দেশের হয়, কিন্তু নাম শুনে মনে হয় যে আরে এ তো আমাদের দেশের। তখন মনের
কোনো এক কোণে একটা হালকা আনন্দ হয়, কারণ সেই খেলোয়াড় ভারতীয় বংশোদ্ভূত হন আর তিনি সেই দেশের জন্য খেলেন যেখানে তার পরিবার বসবাস শুরু করেছে। তারা নিজেদের দেশের জার্সি পরে পুরো মন দিয়ে মাঠে নামেন, সেই দেশের প্রতিনিধিত্ব করেন। সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় আছেন কানাডা টিমে। টিমের ক্যাপ্টেন দিলপ্রীত বাজওয়ার জন্ম পাঞ্জাবের গুরুদাসপুরে হয়েছিল। নভনীত ধারিওয়াল চণ্ডীগড়ের বাসিন্দা। এই তালিকায় হর্ষ ঠাকুর, শ্রেয়স মোভার মতো আরও অনেক নাম আছে যাঁরা কানাডার পাশাপাশি ভারতেরও গৌরব বৃদ্ধি করছেন। আমেরিকার টিমে এমন অনেক মুখ আছে যারা ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে উঠে এসেছেন। হ্যাঁ, আমেরিকান ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেল গুজরাটের আন্ডার 16 এবং আন্ডার 18 টিমের হয়েও খেলেছেন। মুম্বাইয়ের সৌরভ, হরমিত সিং, দিল্লির মিলিন্দ কুমার, এরা সবাই আমেরিকান টিমের গর্ব। ওমানের টিমেও আজ এমন অনেক মুখ আছে যারা আগে ভারতের বিভিন্ন রাজ্যে খেলেছেন। যতীন্দর সিং, বিনায়ক শুক্লা, করণ, জয়, আশিসের মতো খেলোয়াড়রা ওমান ক্রিকেটের শক্তিশালী স্তম্ভ। নিউজিল্যান্ড, ইউএই এবং ইতালির টিমেও ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়রা নিজেদের জায়গা করে নিচ্ছেন। এমন কতই না ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় আছেন যারা নিজেদের দেশের গৌরব বৃদ্ধি করছেন, সেখানকার যুবকদের জন্য প্রেরণা হয়ে উঠছেন। ভারতীয়তার এটাই তো বিশেষত্ব। ভারতীয়রা যেখানেই যান নিজেদের মাতৃভূমির শিকড়ের সঙ্গে যুক্ত থাকেন এবং নিজেদের কর্মভূমি অর্থাৎ যে দেশে থাকেন তার উন্নয়নেও সহযোগিতা করেন। আমার প্রিয় দেশবাসী, কোনো বাবা মায়ের জন্য নিজের সন্তানকে হারানোর চেয়েও বড় আর কিছুই হতে পারে না। ছোট শিশুকে হারানোর দুঃখ তো আরো গভীর হয়। কিছুদিন আগেই আমরা কেরালার এক ছোট্ট নিষ্পাপ শিশু আলিন শেরিন আব্রাহামকে হারিয়েছি। মাত্র 10 মাস বয়সে সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কল্পনা করুন, তার সামনে পুরো জীবনটা পড়েছিল, যা হঠাৎ শেষ হয়ে গেল। কত স্বপ্ন আর আনন্দ অসম্পূর্ণ রয়ে গেল। তার বাবা মা যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু এত গভীর কষ্টের মধ্যেও আলিনের বাবা অরুণ আব্রাহাম এবং মা শেরিন এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা প্রত্যেক দেশবাসীর হৃদয় তাঁদের প্রতি শ্রদ্ধায় ভরিয়ে দিয়েছে। তারা আলিনের অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন। এই একটি সিদ্ধান্ত থেকেই বোঝা যায় যে তাঁদের চিন্তাভাবনা কত বড় আর ব্যক্তিত্ব কত বিশাল। একদিকে তারা তাঁদের মেয়েকে হারানোর শোকে ডুবেছিলেন, অন্যদিকে অন্যদের সাহায্য করা ভাবনাও তাঁদের মধ্যে ছিল। তারা চাইতেন যেন কোনো পরিবারকে এমন দিন দেখতে না হয়। আলিন শিরিন আব্রাহাম আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার নাম দেশের কম বয়সী অর্গান ডোনার্সদের মধ্যে যুক্ত হয়ে গেছে। বন্ধুগণ, আজকাল ভারতে অর্গান ডোনেশন নিয়ে সচেতনতা ক্রমাগত বাড়ছে। এর ফলে সেই সব মানুষের সাহায্য হচ্ছে যাদের এর প্রয়োজন রয়েছে। এর সাথে দেশে মেডিকেল রিসার্চও গতি পাচ্ছে। এই দিকে অনেক সংস্থা এবং মানুষ অসাধারণ কাজ করছেন। বন্ধুগণ, কেরালার আলিনের মতোই এমন অনেক মানুষ আছেন যারা অর্গান ডোনেশনের মাধ্যমে
কাউকে দ্বিতীয় জীবন দিয়েছেন, যেমন দিল্লির লক্ষ্মী দেবীজি। তিনি গত বছর কেদারনাথ যাত্রা করেছিলেন। এর জন্য তাকে 14 কিলোমিটার ট্রেকিং করতে হয়েছিল। আপনারা এটা জেনে অবাক হবেন যে তিনি এই যাত্রা হার্ট ট্রান্সপ্ল্যান্টের পরে করেছিলেন। তার হার্ট কেবল 15% কাজ করছিল। এই অবস্থায় তিনি একজন ডোনারের হার্ট পেয়েছিলেন, যার মৃত্যু হয়েছিল। এরপর তো তার জীবনই বদলে গেল। পশ্চিমবঙ্গের গৌরাঙ্গ ব্যানার্জি দুবার নাথুলা গেছেন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত। আর একটি বিশেষ ব্যাপার হলো যে তিনি এই কৃতিত্ব লাং ট্রান্সপ্ল্যান্টের পরে অর্জন করেছেন। রাজস্থানের সিকারের রামদেব সিংজিকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে হয়েছিল। আজ তিনি স্পোর্টিং অ্যাক্টিভিটিতে আশ্চর্য কাজ করছেন। বন্ধুগণ, আপনারা এই ধরনের অনেক অনুপ্রেরণামূলক উদাহরণ দেখতে পাবেন। এতে এই কথাটি আবার প্রমাণিত হয় যে কোনো একজনের মহৎ উদ্যোগ না জানি কত মানুষের জীবন বদলে দিতে পারে। আমি সেই সমস্ত মানুষকে হৃদয় থেকে প্রশংসা করি যারা এমন মহৎ কাজ করেছেন। আমার প্রিয় দেশবাসী, আজাদী কে অমৃত মহোৎসবের সময় আমি লালকেল্লা থেকে যে পঞ্চপ্রাণের কথা বলেছিলাম, তার মধ্যে অন্যতম একটি হলো দাসত্বের মানসিকতা থেকে মুক্তি। আজ দেশ দাসত্বের প্রতীকগুলোকে পেছনে ফেলে ভারতের সংস্কৃতির সঙ্গে জড়িত বিষয়গুলোকে গুরুত্ব দিতে শুরু করেছে। এই দিকে আমাদের রাষ্ট্রপতি ভবনও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আগামীকাল অর্থাৎ 23শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে রাজাজি উৎসব পালন করা হবে। এই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের কেন্দ্রীয় প্রাঙ্গণে শ্রী রাজাগোপালাচারী জির মূর্তির উন্মোচন করা হবে। তিনি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। তিনি সেই সব মানুষদের মধ্যে একজন ছিলেন যারা ক্ষমতাকে পদের মতো নয়, সেবার মতো দেখতেন। জনজীবনে তার আচরণ, আত্মসংযম এবং স্বাধীন চিন্তাভাবনা আজও আমাদের অনুপ্রাণিত করে। দুর্ভাগ্যজনিত কারণে স্বাধীনতার পরেও রাষ্ট্রপতি ভবনের মধ্যে ব্রিটিশ প্রশাসকদের মূর্তি তো লাগানোই ছিল, কিন্তু দেশের মহান সুপুত্রদের জায়গা দেওয়া হয়নি। ব্রিটিশ আর্কিটেক্ট এডউইন লুটিয়েন্সের মূর্তিও রাষ্ট্রপতি ভবনে লাগানো ছিল। এখন এই মূর্তির স্থানে রাজাজির মূর্তি স্থাপন করা হবে। রাজাজি উৎসবের সময় রাজগোপালাচারী জির উপর ভিত্তি করে একটি প্রদর্শনীও আয়োজিত হবে। এই প্রদর্শনীটি 24শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত চলবে। সুযোগ করে আপনারাও এটি দেখতে অবশ্যই যাবেন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাত এ আমি আপনাদের সঙ্গে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি। এরপর দেশে ডিজিটাল অ্যারেস্ট এবং ডিজিটাল ফ্রড নিয়ে আমাদের সমাজে অনেক সচেতনতা এসেছে, কিন্তু এখনো আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে যা ক্ষমার অযোগ্য। নিরীহ মানুষদের ডিজিটাল অ্যারেস্ট এবং ফিনান্সিয়াল ফ্রডের শিকার বানানো হচ্ছে। অনেক সময় জানা যায় যে কোনো সিনিয়র সিটিজেনের সারা জীবনের উপার্জন প্রতারণা করে হাতিয়ে নেওয়া হয়েছে। কখনো সেই টাকা প্রতারণা করে নেওয়া হয় যা তিনি সন্তানদের ফিস জমা দেওয়ার জন্য বাঁচিয়ে রেখেছিলেন। ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার খবরও আমরা দেখতে পাই। কেউ ফোন করে বলে, আমি একজন বড় আধিকারিক, আপনাকে কিছু ডিটেলস শেয়ার করতে হবে। এরপর সরল বিশ্বাসী মানুষেরা সেরকমই করে বসেন। তাই আপনাদের সতর্ক থাকা, সচেতন থাকা অত্যন্ত
জরুরি। বন্ধুগণ, আপনারা সবাই কেওয়াইসি, নো ইওর কাস্টমার, অর্থাৎ নিজের গ্রাহককে জানুন, এই প্রসেসটা তো আপনারা জানেনই। কখনো কখনো যখন আপনার কাছে আপনার ব্যাংক থেকে কেওয়াইসি আপডেট বা রি-কেওয়াইসি করানোর মেসেজ আসে, তখন মনে প্রশ্ন জাগে, আমি তো আগেই কেওয়াইসি করিয়ে রেখেছি, তাহলে এটা আবার কেন? আমার আপনাদের কাছে অনুরোধ, বিরক্ত হবেন না। এটা আপনার টাকার সুরক্ষার জন্যই। আমরা সবাই জানি যে আজকাল পেনশন, সাবসিডি, বীমা, ইউপিআই সবকিছুই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। এই কারণে ব্যাংক সময় সময়েরই কেওয়াইসি করে, যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। হ্যাঁ, এক্ষেত্রেও আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যারা অপরাধী তারা ভুয়ো কল করে, এসএমএস এবং লিংক পাঠায়। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং এই ধরনের প্রতারকদের ফাঁদে পড়া চলবে না। অ্যাপ কেওয়াইসি বা রি-কেওয়াই কেবল নিজের ব্যাংকের শাখা বা অফিসিয়াল অ্যাপ এবং অথরাইজড মিডিয়ামের মাধ্যমেই করান। ওটিপি, আধার নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কাউকেই দেবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজের পাসওয়ার্ড সময় সময় অবশ্যই বদলাতে থাকুন। যেমন প্রত্যেক ঋতুর সঙ্গে খাওয়া দাওয়া বদলে যায়, পোশাক আশাকও বদলে যায়, তেমনি নিয়ম করে নিন যে কিছুদিন অন্তর আপনাকে নিজের পাসওয়ার্ডও বদলে নিতে হবে। বন্ধুগণ, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়গুলির উপর ভিত্তি করে আর্থিক সাক্ষরতা সপ্তাহের আয়োজন করেছিল। আর্থিক সাক্ষরতার এই অভিযান এখন সারা বছর ধরে চলবে। তাই ভারতীয় রিজার্ভ ব্যাংকের মেসেজের দিকে খেয়াল রাখুন এবং নিজের কেওয়াইসি আপডেটেড রাখুন। মনে রাখবেন, সঠিক কেওয়াইসি, সময় মতো রি-কেওয়াইসি। অ্যাকাউন্ট সুরক্ষিত করুন, সচেতন নাগরিক হয়ে উঠুন, কারণ সচেতন নাগরিকদের দিয়েই তৈরি হয় শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত। আমার প্রিয় দেশবাসী, আমাদের কৃষকরা কেবল অন্নদাতা নন, তারা মাটির সত্যিকারের সাধক। মাটিকে সোনা বানানো কাকে বলে, তা আমাদের কৃষকদের কাছ থেকে শেখা উচিত। আর আমাদের আজকের কৃষক তো ঐতিহ্য এবং টেকনোলজি দুটোকেই সঙ্গে নিয়ে চলছে। আর এটা দেখে আমার খুব আনন্দ হয় যে আমাদের কৃষকরা এখন শুধু উৎপাদনই নয়, বরং গুণমান, ভ্যালু এডিশন এবং নতুন বাজারের দিকেও নজর দিচ্ছেন। ওডিশায় হিরোদ প্যাটেল নামের একজন তরুণ কৃষকের সঙ্গে জড়িত তথ্য সত্যি খুব অনুপ্রেরণাদায়ক। প্রায় ৮ বছর আগে পর্যন্ত তিনি তার বাবা শিবশঙ্কর প্যাটেলের সঙ্গে ঐতিহ্যবাহী পদ্ধতিতে ধানের চাষ করতেন। কিন্তু তিনি চাষবাসকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন। নিজের ক্ষেতের পুকুরের ওপরে তিনি মজবুত জালের মতো কাঠামো তৈরি করেন, তার ওপর লতানো সবজির চাষ করেন। পুকুরের চারপাশে কলা, পেয়ারা আর নারকেল লাগান এবং পুকুরে মাছ চাষও শুরু করেন। অর্থাৎ একই জায়গায় ঐতিহ্যবাহী চাষও হচ্ছে, সবজিও, ফলও, মাছও, জমির আরও ভালো ব্যবহার হয়েছে। জলের সাশ্রয় হয়েছে এবং অতিরিক্ত আয়ও হয়েছে। আর দূর দূর থেকে কৃষকরা তার মডেল দেখতে আসেন। বন্ধুগণ, কেরালার ত্রিশূর জেলায় এমন একটি গ্রাম আছে যেখানে একই জমিতে ৫৭০ রকমের ধানের প্রজাতি চাষ করা হয়। এর মধ্যে স্থানীয় প্রজাতিও আছে, হার্বাল প্রজাতিও আছে।
এবং অন্য রাজ্য থেকে আনা প্রজাতিও আছে। এটা কেবল চাষ নয়, বীজের ঐতিহ্য বাঁচানোর এক মহান অভিযান। আমাদের কৃষকদের পরিশ্রমের প্রভাব পরিসংখ্যানেও দেখা যাচ্ছে। ভারত আজ বিশ্বের বৃহত্তম চাল উৎপাদক দেশ হয়ে উঠেছে। 15 কোটি টনেরও বেশি চাল উৎপাদন। এটা ছোট কোনো সাফল্য নয়। আমরা নিজেদের প্রয়োজন মেটাচ্ছি এবং বিশ্বের ফুড বাস্কেটেও অবদান রাখছি। বন্ধুগণ, এখন তো কৃষি পণ্য আকাশপথেও আরো সহজে বিদেশে পৌঁছাচ্ছে। কর্ণাটকের নঞ্জনগুড় কলা, মহীশূরের পান পাতা এবং ইন্ডি লেবু মালদ্বীপে পাঠানো হয়েছে। এই পণ্যগুলি তাদের স্বাদ এবং গুণমানের জন্য পরিচিত, আর এগুলি জিআই ট্যাগও পেয়েছে। আজকের কৃষক কোয়ালিটিও চায়, কোয়ান্টিটিও বাড়াচ্ছে আর নিজের পরিচয়ও তৈরি করছে। আমার প্রিয় দেশবাসী, গত বছর এই সময়ে মহাকুম্ভের সেই অদ্ভুত ছবি আপনাদের নিশ্চয়ই মনে আছে। সঙ্গমের তীরে উপচে পড়া জনসমুদ্র, আস্থার এক অথৈ প্রবাহ, আর স্নানের সেই পবিত্র মুহূর্তে ভারত যেন তার সনাতন চেতনার সঙ্গে সাক্ষাৎকার করছিল। বন্ধুগণ, মহাকুম্ভের সেই একই ধারা, সেই একই মাঘ মাস, শ্রদ্ধার সেই একই স্বর যখন উত্তর থেকে দক্ষিণের দিকে এগোয়, তখন এক নতুন পরিচয় লাভ করে। বন্ধুগণ, কেরালার মাটিতে ভারথাপুঝা নদীর তীরে তিরুনাভায়াতে এক শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে। মামাঙ্গম, একে অনেকে মহামাঘ মহোৎসব বা কেরালা কুম্ভ বলে থাকেন। মাঘ মাসে পবিত্র নদীতে স্নান এবং সেই মুহূর্তকে জীবনের এক অবিস্মরণীয় স্মৃতিতে পরিণত করা, এটাই এর আত্মা। সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহ্য যেন হারিয়ে গিয়েছিল প্রায় 250 বছর ধরে। এই আয়োজন সেই জাঁকজমকের সাথে হয়নি যেমনটা আগে হতো, কিন্তু আজ নিজেদের ঐতিহ্যকে আবার নতুন করে চিনে নেয়া আমাদের দেশে ইতিহাস আবার নতুন মোড় নিয়েছে। এবার কোনো বড় ঘোষণা ছাড়াই কেরালা কুম্ভের সফল আয়োজন হয়েছে। লোকেরা এই বিষয়ে একে অপরকে জানিয়েছে, মুখে মুখে কথা ছড়িয়ে গেল, আর দেখতে দেখতেই ভক্তেরা তিরুনাভায়া পৌঁছতে লাগলেন। বন্ধুগণ, মহাকুম্ভ হোক বা কেরালা কুম্ভ, এটা কেবল স্নানের উৎসব নয়, এটা স্মৃতির জাগরণ, এটা সংস্কৃতির পুনর্স্মরণ। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নদী হয়তো আলাদা, তীর হয়তো আলাদা, কিন্তু আস্থার ধারা একই। এটাই ভারত। বন্ধুগণ, আমাদের দেশে এমন মানুষরা সবসময় জনগণের হৃদয়ে বাস করেন, যারা সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন, যারা নিজেদের সৎ কাজে জনগণকে অগ্রাধিকার দিয়েছেন। আম্মা জয়ললিতাজি সেরকমই একজন জনপ্রিয় লিডার ছিলেন। 24শে ফেব্রুয়ারি তার জন্মদিনের দিন। তামিলনাড়ুর মানুষের তার প্রতি টান কতটা গভীর ছিল, তা আমি আজও রাজ্যে সফরে গেলে দেখতে পাই। আম্মা জয়ললিতাজির কথা উঠলেই তামিলনাড়ুর মানুষের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আমাদের নারী শক্তির সাথে সংযুক্ত। তার সঙ্গে আরো বিশেষ ছিল, এর একটা কারণ হলো সরকারে থাকাকালীন তিনি মা, বোন এবং মেয়েদের জন্য অনেক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিলেন। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি
ঠিক রাখার জন্য তিনি অনেক কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। দেশপ্রেমের ভাবনা তার মধ্যে পরিপূর্ণ ছিল। এর পাশাপাশি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তার অনেক গর্ব ছিল। আম্মা জয়ললিতা জির সঙ্গে হওয়া প্রতিটি সাক্ষাৎ, সব ধরনের কথা আজও আমার মনে তাজা হয়ে আছে। তিনি গুজরাটে 2002 এবং 2012তে হওয়া আমার দুটি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যখন আমরা দুজনেই নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম। তখন গুড গভর্নেন্সের মতো বিষয়ে প্রায়ই আমাদের মধ্যে কথাবার্তা হতো। তার চিন্তা ভাবনা একেবারে স্পষ্ট ছিল এবং বিচার অত্যন্ত গোছানো ছিল। এটা তার একটা বড় বৈশিষ্ট্য ছিল। বেশ কয়েক বছর আগে তিনি পোঙ্গলের পবিত্র অনুষ্ঠানে আমাকে মধ্যাহ্নভোজের জন্য চেন্নাইয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্নেহে ভরা তার সেই অনুভূতি আমার জন্য অবিস্মরণীয় থাকবে। আরও একবার আমি তাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। জয়ললিতা ಅವರುಗಳಕ್ಕ ಏನ್ ನಿನೈವಾಂಜಲಿಗಳ ಸಮುದಾಯத்திற்கு அவர் அற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும்। আমার প্রিয় দেশবাসী, এখন আমি কথা বলবো আমার প্রিয় ছোট মেধাবী বাচ্চাদের সঙ্গে, সেই বাচ্চাদের সঙ্গে যাদের এই সময় পরীক্ষা চলছে। আমি আশা করি আপনারা এই মাসের শুরুতে পরীক্ষা পেয়ে চর্চা দেখেছেন এবং আপনারা তা থেকে কিছু শিখতেও পেরেছেন। কিন্তু আমি আবারও জিজ্ঞেস করব, পড়াশোনার বেশি টেনশন তো নিচ্ছেন না আপনারা? আমার প্রিয় বাচ্চারা, তোমরা তো এক্সাম ওয়ারিয়র। আমার বিশ্বাস তোমরা সবাই মন দিয়ে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত আছো। হ্যাঁ, এমন সময়ে মনে একটু দ্বিধা আসাও স্বাভাবিক। কখনো মনে হয় সব মনে থাকবে কি থাকবে না, কখনো মনে হয় সময় কম পড়ে যাবে না তো। এই অনুভূতি প্রত্যেক প্রজন্মের ছেলেমেয়েরা অনুভব করেছে। আপনি একা নন, এটা মনে রাখবেন। আপনার মূল্য আপনার মার্কশিট দিয়ে নির্ধারিত হয় না। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। যা পড়েছেন তা পুরো মন দিয়ে লিখুন, আর যা আসেনি সেই একটা প্রশ্নকে নিজের মনের ওপর চেপে বসতে দেবেন না। আর একটা কথা, নিজের বাবা মায়ের এবং শিক্ষকদের সঙ্গে কথা বলতে থাকুন। তারা আপনার নম্বর দিয়ে নয়, আপনার প্রচেষ্টা দিয়ে আপনাকে চেনেন। তারা আপনার পরিশ্রমে খুশি হন। আমার পুরো বিশ্বাস আছে যে আপনি পরীক্ষাতেও সফল হবেন এবং নিজের জীবনেও সাফল্যের নতুন উচ্চতা অর্জন করবেন। বন্ধুগণ, আজকাল রমজান চলছে। আমি এই পবিত্র মাসের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। কিছুদিন পরেই হোলি উৎসবও আসছে, অর্থাৎ রং, আবির আর হাসি খুশিতে ভরা সময় দরজায় কড়া নাড়ছে। আপনারা সবাই নিজের পরিবার এবং আপনজনদের সঙ্গে আনন্দের সাথে সব উৎসব পালন করুন। আর হ্যাঁ, কিছু মন্ত্র সবসময় মনে রাখবেন, যেমন ভোকাল ফর লোকাল। আমাদের হোলি উৎসবে বা অন্য যে কোনো উৎসবে এমন অনেক সাজ সরঞ্জাম ঢুকে পড়েছে যা বিদেশি। এগুলোকে উৎসব থেকে দূরে রাখুন, হোলি থেকেও দূরে রাখুন, স্বদেশি গ্রহণ করুন। যখন আপনি স্বদেশি জিনিস কেনেন, তখন দেশকে আত্মনির্ভর করে তোলার অভিযানেও সাহায্য করেন। বন্ধুগণ, আমি প্রতি মাসে মন কি বাতের জন্য আপনাদের প্রচুর পরামর্শ পাই। আপনাদের পাঠানো বার্তা থেকে আমরা দেশের কোনায় কোনায় লুকিয়ে থাকা অদ্ভুত প্রতিভার কথা জানতে পারি।
ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে। সমাজের জন্য কিছু করার অনেক অনুপ্রেরণামূলক কাহিনী আপনার মাধ্যমেই সারা দেশের মানুষের কাছে পৌঁছেছে। আপনারা এভাবেই নিজেদের প্রচেষ্টা চালিয়ে যান। আমি আপনাদের বার্তার জন্য অপেক্ষা করব। আমি আরও একবার আপনাকে এবং আপনার পরিবারকে আগামী উৎসবগুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।